সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্যান ভিশন টিভির বিশেষ অনুষ্ঠান দি লিজেন্ড অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা শিল্প, সাহিত্য, সংস্কৃতি জগতের লিভিং লিজেন্ড অর্থাৎ জীবন্ত কিংবদন্তিদেরকে আমন্ত্রণ জানাই এবং তাদের জীবনের কথা শুনি, অভিজ্ঞতা শুনি এবং তাদের জীবন থেকে, তাদের অভিজ্ঞতা থেকে আমরা অনুপ্রেরণা লাভ করি। তেমনি একজন জীবন্ত কিংবদন্তি ইতিহাস গবেষক, আমাদের সকলের শ্রদ্ধেয় মোহাম্মদ আশরাফুল ইসলাম, প্রাবন্ধিক, গবেষক, কবি, গীতিকার, মিডিয়া ব্যক্তিত্ব এবং ইতিহাসবিদ, সাবেক কর কর্মকর্তা এনবিআর মোহাম্মদ আশরাফুল ইসলাম আজ আমাদের অতিথি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনাকে দেখে বেশ ফ্রেশ লাগছে, মনে হয় মানে বয়স অনেকটা এর আগে দেখেছিলাম, কিন্তু বয়স তো দিন দিন কমছে আপনার। তো বয়স হ্যাঁ হ্যাঁ, আল্লাহর রহমত, আল্লাহ যখন যেভাবে রাখে সেটাতেই সন্তুষ্ট থাকতে হয়। আলহামদুলিল্লাহ। তো আমরা আজ আপনার সাথে আলাপচারিতায় বেশ কিছু কথা আপনার জানার চেষ্টা করব আপনার জীবন থেকে। শুরুতেই জানবো যে আপনি কোথায় জন্ম লাভ করেছিলেন, আপনার সেই জন্মস্থান, আপনাদের পরিবার, এই বিষয়ে যদি একটু শুরুতেই বলতেন। আমার জন্ম তৎকালীন বৃহত্তর ময়মনসিংহ, যেটা সেটার আপনার কিশোরগঞ্জ তখন মহকুমা ছিল, এটার অধীনে কিশোরগঞ্জ সদর থানায় শেওড়া গ্রামে সরকার বাড়িতে। এটা 1959 সালের 1 মার্চ এটা আমার জন্ম। যদিও পরবর্তীতে স্কুলে 1 বছর কমিয়ে দেওয়ার কারণে সার্টিফিকেটের 1 বছর কম, কিন্তু আমার অ্যাকচুয়াল জন্ম হলো 1959 সালের আপনার 1 মার্চ সরকার বাড়িতে। তো আমাদের ফ্যামিলির কথা যেটা বললেন, আমাদের ফ্যামিলির ইতিহাসটা হলো যে এই 1625 সালে সম্রাট জাহাঙ্গীরের সময় আপনার মোগল প্রতিনিধি হিসাবে কিশোরগঞ্জে যে কয়টা পরিবার আসে, এই পরিবারের মধ্যে বৌলাইবাড়ির পরিবারটা ছিল বিখ্যাত। সেই বৌলাইবাড়ি পরিবারের সাথেই আমাদের আগমন ঘটে, এটি ইতিহাসে পাওয়া যায়। তো ফলে আমাদের চেহারার মধ্যেও দেখা যায় যে এটার একটা মানে আমাদের বংশের যারা আছে এদের মধ্যেও ওই এটা অনেকে বলে আর কি। তা আমি আমার মুঘলদের সাথে আপনাদের একটা মিল সংযোগ আছে ছিল, হ্যাঁ। এবং সেই সময়ের কিছু প্রত্ন নিদর্শনও আছে, বা সিএস কোতিয়ান এগুলিতেও যখন যাওয়া যায় তখন দেখা যায় যে ওইখানে যে নামগুলি যেভাবে আসছে সেই বোলাই বাড়ি, আমাদের বাড়ি, এই নামগুলি একসাথে দেখা যায়। তো এইভাবে পরিবারের একটা পারিবারিক ঐতিহ্য আছে। আর আমার বাবা মাওলানা হাফিজউদ্দিন, উনি আপনার তার জন্ম 1907 সালে এবং উনি আপনার দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় উনি পড়াশোনা করেন এবং ওনার যে শিক্ষক আপনার আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহ, তা ওনার সাথে এই দেওবন্দের সাথে তার কি জানি একটু সমস্যা হয়েছিল, ফলে তিনি এখান থেকে চলে যান ডাবেলে এবং উনি ওনার উস্তাদকে ফলো করেন। এবং আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহ ছিলেন হাফেজ হাদিস। আচ্ছা। তো ওনার ছাত্র আমার বাবা সরাসরি ওইখান থেকে। এরপরে আবার তিনি ইয়েতে সাহারানপুর চলে যান, সেটা আবার আশরাফ আলী থানভী সাহেবের। এটা তো মানে ইন্ডিয়ায়। হ্যাঁ হ্যাঁ, ওই দিকেই। তো সাহারানপুর, এবং সেখান থেকে উনি 1929 সালে উনি পড়াশোনা শেষ করে 1 বছর আশরাফ আলী থানভী সাহেবের খানকায় অবস্থান করেন এবং এরপরে তিনি দেশে চলে আসেন। এই ছিল মানে আমার বাবার পরিচয়টা। উনি পরে কি পেশায়? পরে ওইখানে উনি আবার এই যে খেলাফত আন্দোলনে মৌলানা মোহাম্মদ আলী, মৌলানা শৌকত আলী, ওনাদের সাথে উনি কাজ করেছেন। এটা হলো মানে পারিবারিক আমার পিতার ব্যাকগ্রাউন্ড। উনি দেশে চলে এসে বাড়িতেই একটা মানে এলাকায় একটা মাদ্রাসা করে প্রথমে, এটিকে পরবর্তীতে এই প্রাইমারি স্কুল করে, এবং এটা 1935 সালে শেরেবাংলা যখন ছিল আর কি, ওই সময় এটা আপনার সরকারে গ্রহণ করে। এইখানে তিনি অনেকদিন শিক্ষকতা করেন, কিন্তু যেহেতু এত বড় আলেম তিনি সবসময় এটা মনে করতেন যে আমার এই প্রাইমারি স্কুলের পড়ানোটাতে তো আমার বিদ্যাচর্চার ব্যাপারে সমস্যা হচ্ছে। পরে তিনি সিলেট চলে যান, সেখানে একটা মানে সিলেট সুনামগঞ্জে সেখানে একটা মাদ্রাসায় তিনি শিক্ষকতা করতেন
মেরওয়াখলা আলিয়া মাদ্রাসা, এটাতেই তিনি একেবারে 1970 সাল পর্যন্ত উনি ওইখানে ছিলেন। আচ্ছা, এটা আপনার বাবার একটা ইতিহাস জানা গেল। আর আমার মা আপনার মুসাম্মদ জামিলা খাতুন, আমাদের ফ্যামিলিরই মানে আমার মা আমার বাবা একই পরিবারে বলতে পারেন। আমার দাদারা 8 ভাই, 1 বোন ছিল, ওই বোনের দিকের সন্তান ছিল আমার মা। তো এইভাবে একই ফ্যামিলি, মানে আত্মীয়তার মধ্যে আত্মীয়তার মধ্যে। তো মা স্বশিক্ষিত ছিল খুবই। তা মার কাছে আমি আমার মাকে একটা বিশ্ববিদ্যালয় মনে করতাম, যে তার কাছে যে কোনো বিষয়ে বা অনেক দূর থেকেও যদি উনি শুনতেন যে কোরআন পড়তেছি, কোন জায়গাটা ভুল, বলতো যে থামো তুমি, এটা আবার পড়ো। এই উনি যদিও হাফেজ ছিলেন না, কিন্তু হাফেজের মতো ছিলেন। কোরআন পড়তে পারতেন? কোরআন পড়তে পারতেন, এবং আরবি, ফার্সি, উর্দু, নাগরি এই সমস্ত বিষয়ে তার চর্চা ছিল। এবং 2017 সালে আমার মাকে ইরান দূতাবাসে সম্বর্ধনা দেওয়া হয়। এই হলো আমার মায়ের দিকটা। আমার বড় ভাই, আমরা 2 ভাই ছিলাম। বড় ভাই আপনার মৌলানা নুরুল ইসলাম জিহাদি, উনি খুব বিখ্যাত আলেম ছিলেন, সারা দেশে খুব পরিচিত ছিলেন, প্রাইমারি স্কুল হেডমাস্টার ছিলেন এমনি। এই আর 5 বোন আমার। আচ্ছা, আর 5 বোন 2 ভাই। 2 ভাই। আপনি ভাই বোনদের মধ্যে কত নম্বর? আমি একেবারে আপনার শেষের দিকে। শেষের দিকে, সেটাই বোঝা গেল, যেহেতু আপনার আমার 59 সালে জন্ম। আমার পরে আরেকজন আমার বোন আছে, যদিও মানে আমরা 7 জন জীবিত ছিলাম, কিন্তু আমার মা মূলত 14 জনের মা। আলহামদুলিল্লাহ। এই 14 জনের মধ্যে 7 জনের কথা যেটা বললাম, 2 ভাই আর 5 বোন। ও আরো ভাই বোন তারা মারা গেছেন? হ্যাঁ, মারা গেছে। ও মানে এলাইভ আপনারা ছিলেন হলো 7 জন। তো যাক, এর মধ্যে বোনদের মধ্যেও ধরেন এখন 3 জন আছে, আমার ছোট একজন আর বড় 2 জন, আর 2 জন ভাই। ভাই মারা গেছে 2000 সালে। ও অনেক আগে তো মারা গেছে। 2000 সালে এই যে আপনার সম্মিলিত সামরিক হাসপাতালে করোনায় অপারেশন করার পরে। না 2000 সালে। ও 2000-এ তো করোনা। হ্যাঁ, আচ্ছা। অপারেশন করার পরে ওনার জ্ঞান আর ফিরে নাই আর কি। ও যাক, আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুন যারা ইন্তেকাল করেছেন। এখন আপনার পড়াশোনাটা কিভাবে শুরু হয়েছিল? আমার পড়াশোনা তো প্রাথমিক পড়াশোনা যেটা ঘরে যেটা হয়, এটা আপনার আমার বাবার একজন পীর ছিল, ওই পীর সাহেব আমার মানে হাতে করি যেটাকে বলে, এটা ঠিক এইভাবে হাতে করি নামে হয় নাই আমাদের, এটা বিসমিল্লাহ খানি, মানে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনার এই পড়া শুরু করা। এটা ওই মতলেবউদ্দিন পীর সাহেব, এটা হলো কিশোরগঞ্জের। এটা কিশোরগঞ্জের এই যে আপনার ভাটি এলাকা মিটামন, এই মিটামনের মহিষের কান্দি বলা একটা। মিটামন এটা কি আপনার সিলেটের মধ্যে পড়ছে? না, কিশোরগঞ্জের একটা উপজেলা। আচ্ছা, এই যে সাবেক রাষ্ট্রপতি যেখানে বাড়ি। ও আচ্ছা, হ্যাঁ। তো সেইখানে আপনার মহিষের কান্দির মতলেবউদ্দিন সাহেব, উনি হলো আমার বাবার পীর। তো উনি আমার মানে বিসমিল্লাহ খানি করান আর কি। এরপরে এটা হলো 4 বছরের পরে, 4 বছর 4 মাস 4 দিন বয়সে যেটা বিসমিল্লাহ খানি যেভাবে হয়। আর ওই সময়টায় স্থানীয় মক্তবে আমি আপনার এই যে কায়দা সিফারা যেটা, এটা পড়ি। এর মাধ্যমে কায়দা সিফারা পড়ার পরে আমপাড়া যখন পড়া হয়, সেই সময় আবার এই মক্তবের উস্তাদ বলল যে তুমি মিষ্টি নিয়ে আসবা, বাতাসা এবং খই। তো আমার কাছে বললাম যে হুজুর তো বলছে বাতাসা এবং খই নিতে। বললো যে ঠিক আছে, তোমাকে ব্যবস্থা করে দিচ্ছি। এরপর দিল, এটা খাওয়া দাওয়া হলো। পরবর্তী সময় আমি একটু অনুসন্ধান করলাম যে খই কেন ছিল। তো এটা পরে আমি জানতে পারলাম যে মুখে যাতে খই ফুটে, আচ্ছা, এই জন্য এই খই বিতরণ করা হতো। এই যে এটা তো একটা সংস্কার, এটা তো আর ধর্মের কোনো পার্ট, ধর্মের বিষয় না, কিন্তু কোরআন পড়া যখন আমার শুরু হলো আর কি, আমপাড়া, সেদিন যে বাতাসা বিলি করা হয়েছিল এবং খই নিয়ে গেছিলাম, এটা আমার মনে আছে। তো এই সংস্কারগুলো ছিল, এখনো কিছু আছে অনেক জায়গায়। এই যে বিসমিল্লাহ খানি করা, এটাও একটা আমাদের ঐতিহ্যের একটা পার্ট, কিন্তু এটা ধর্মীয়ভাবে বাধ্যবাধকতা নাই এগুলোর, বোধ হয়। ধর্মীয়ভাবে বাধ্যবাধকতা না থাকলেও সর্বকাজে বিসমিল্লাহ দিয়ে শুরু করা, এটা তো ধর্মীয় নির্দেশ। হ্যাঁ, সেটা একটা নির্দেশ। তো খুব ভালো লাগলো আপনাদের সেই সময়ের এই বিষয়গুলো। তো এরপরে আপনি প্রাইমারি স্কুলে ভর্তি হলেন? প্রাইমারি আমার এলাকাতেই, এবং আমি খুব ছোট তখন, এই যে বললাম আপনাকে, এই ছোটবেলায় আপনার আমার বোন আমাকে স্কুলের কাজ পর্যন্ত নিয়ে যেত, সেখানে দিয়ে আসতো এক বোন, আরেক বোন আবার মানে স্কুল ছুটি হলে নিয়ে আসতো। আচ্ছা, স্কুল কি দূরে ছিল নাকি? না, বেশি দূরে না,
তবু মানে এইভাবে মাইলখানিক। আমি বেশি আদরে ছিলাম সংসারে, যে জন্য আমাকে এইভাবে মানে আপনার শিফট ওয়াইজ ডিউটিটা ছিল। ছোট বোন মানে আমার ইমিডিয়েট বড় যে সে দিয়ে আসতো, আর এর একটু বড় যে সে নিয়ে আসতো। মাশাআল্লাহ। বোনেরা পড়াশোনা করতেন না? হ্যাঁ, বোনেরাও পড়াশোনা করছে। বোনেরা আপনার পড়াশোনা মানে খুব উচ্চ শিক্ষা তারা করতে পারে নাই, পারিপার্শ্বিক অবস্থায় তাদেরকে অ্যালাউ করে নাই আর কি। আচ্ছা, 5 পর্যন্ত তারা ওই সময় পড়ছে। কিন্তু এমনি পরিবারের ভিতরে পড়াশোনার মাধ্যমে তারা প্রত্যেকেই স্বশিক্ষিত হয়েছে। আচ্ছা। তো এখন এরপরে আপনি প্রাইমারি শেষ করলেন, করে হাই স্কুলে কোথায় ভর্তি হলেন? শেওরা ম্যানেজড প্রি প্রাইমারি স্কুল এই নাম ছিল তখন। এই স্কুলে আমি মানে পড়ি, এবং সেখান থেকে পাশ করে 68 সালে আমি 5ম শ্রেণী আমি পাশ করি। করে কিশোরগঞ্জ শহরে আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ে আমি 69-এ ভর্তি হই। এবং ভর্তির পরেই আপনার এই যে আন্দোলন শুরু হয় 69-এর গণ অভ্যুত্থান, যেটাকে বলা হয় গণ আন্দোলন। সেই গণ আন্দোলনের পুরোপুরি মানে ছিল আমার স্কুলে। এবং সেখানে যে তখন আপনি কোন ক্লাসে পড়েন? 6-এ পড়ি। 6-এ। আচ্ছা, 6-এ ভর্তি হয়েছি মাত্র। তো এইসব তো কিছু আমরা আন্দোলনও বুঝি না, রাজনীতিও বুঝি না, কিন্তু মিছিলের মধ্যে আমাদেরকে সামনে দেওয়া হইতো, আমরা থাকতাম, ভয় পাইতাম যে পুলিশ গুলি করে কিনা, সরকারের বিরুদ্ধে কথা বলতেছে। হ্যাঁ, আইয়ুব মোনায়েম 2 ভাই এক দড়িতে ফাঁসি চাই, জেলের তালা ভাঙবো, মুজিব ভাইকে আনবো, ছাত্রৈক্য জিন্দাবাদ জিন্দাবাদ, 11 দফার সংগ্রাম চলছে চলবে, আসাদ ভাই রক্ত বৃথা যেতে দেব না। আসাদ যে মারা গেল। হ্যাঁ, এইসব স্লোগান ছিল আমাদের। তো খুবই চমৎকার, আপনার সেই স্মৃতি এখনো একদম জলজল করছে আপনার মাথায়, এটা শুনে ভালো লাগলো। এরপরে আপনি এসএসসি পাশ করলেন কত সালে? 74-এ। 74-এ সে চরম দুর্ভিক্ষের সময়ে করলেন। এরপরে আপনি পরবর্তীতে আরো উচ্চ শিক্ষার বিভিন্ন সময় গ্রহণ করেছেন। উচ্চ শিক্ষা মানে এসএসসি আমি মানবিক বিভাগ থেকে আজিমুদ্দিন হাই স্কুলে, আমি স্কুলে দ্বিতীয় হই মানে রেজাল্টের মধ্যে। এবং আমার উপরে যে ছিল আশিস কুমার, ও পরবর্তীতে আমেরিকা চলে যায়। আর আমি দ্বিতীয় হলেও কিশোরগঞ্জে গুরুদয়াল কলেজে ইন্টারে যখন ভর্তি হলাম, তখন জানতে পারলাম যে আমি মানে ভর্তির মেধাক্রমে আমি 4 জনের মধ্যে একজন। কারণ গুরুদয়াল স্টাইফেন নামে একটা স্টাইফেন ছিল, এটা আমি পেয়েছিলাম। আচ্ছা, 750 টাকা। মাশাআল্লাহ। ওই সময় 750 মানে তো অনেক 7.5 লাখ টাকার মতো, অনেক টাকা। আচ্ছা, তো খুবই ভালো লাগলো যে আপনি মেধাবী ছাত্র ছিলেন এটা জেনে। এরপরের পড়াশোনাটা? এরপর গুরুদয়াল থেকে আমি ইন্টার করি, এবং ইন্টারই আর্টস থেকেই, এবং সেখানে আমার অতিরিক্ত বিষয় ছিল ইসলামের ইতিহাস, 4th সাবজেক্ট হিসেবে। আচ্ছা, তা আমি সেখানে মেরিট স্কলারশিপ ছিল আমার গুরুদয়ালের, মানে ইন্টারে গুরুদয়ালের এযাবৎকালের যে রেজাল্ট, আমার মনে হয় আমাদের ব্যাচের যে রেজাল্ট এর আগে বা পরে এটা এখন পর্যন্ত কেউ ক্রস করতে পারে নাই। কারণ আমরা আর্টস থেকে 8 জন মেরিট স্কলারশিপ ছিল। আচ্ছা, একটা কলেজ থেকে। আমার বোর্ড সিরিয়াল ছিল 60। আচ্ছা, তো খুবই তো মানে সুন্দর একটা রেজাল্ট, বা আপনার পড়াশোনায় খুবই ভালো ছিলেন, এটা বোঝা যায়। তো এরপরে আমরা পড়াশোনার পাঠটা শেষ করি, তারপরে আপনার পড়াশোনা আমি তখন এই ইন্টার পাস করার পরে স্বাভাবিকভাবে একটা মেরিট স্কলারশিপ হোল্ডার ছাত্র আর্টস থেকে ইউনিভার্সিটি পড়াটাই উচিত ছিল আর কি। কিন্তু আমার বাবা যেহেতু 70 সাল পর্যন্ত ওই চাকরি করে রিটায়ারমেন্টে, বৃদ্ধ বয়স, আমি তখন চিন্তা করলাম যে বাবা যদি কষ্ট করে আমাকে পড়ায়, আমি ফিডব্যাকটা তাকে দেওয়ার তো সুযোগ নাও পেতে পারি। আমি তখন লোকদের কাছে জিজ্ঞেস করি যে কি করলে দ্রুত চাকরি পাওয়া যায়। তখন আমাকে কেউ বুদ্ধি দিল যে পলিটেকনিকে পড়ো, তাহলে চাকরি হয়ে যাবে। তো ওই ময়মনসিংহ গেলাম পলিটেকনিক পড়ার জন্য। তো এখানে তারা বললো যে আপনি তো আর্টসের ছাত্র, তো আমাদের এখানে কমার্সের ইয়ে আছে, অ্যাকাউন্টিং এবং সেক্রেটারিয়াল সায়েন্স, দুটাই আছে। আপনি যদি দ্রুত চাকরি পাইতে চান তো সেক্রেটারিয়াল সায়েন্স পড়েন। আচ্ছা, তাই আমি এখানে ইংলিশ মিডিয়াম নিয়ে এই সেক্রেটারিয়াল সায়েন্স পড়েছি পলিটেকনিক থেকে পড়ে ডিগ্রি। হ্যাঁ, না এটা ডিপ্লোমার, এটাই ইন্টারমিডিয়েটের সমানই। তো পড়ার সাথে সাথে মানে বের হওয়ার সাথে সাথে চাকরি হয়ে যায়। আচ্ছা, আপনারও হয়ে গেল? হ্যাঁ, চাকরি হয়ে গেল, যেটা কাঙ্ক্ষিত আমার ছিল সেটা হয়ে গেল। সে একেবারে 78-এর শেষের দিকে আমি চাকরিতে যোগদান করে ফেলি, এবং আমার বাবা 6 বছর আরো জীবিত ছিল। আমি বেতনটা তার হাতে দিতে পারছি, এটা আমার মানে একটা স্যাটিসফ্যাকশন, আত্মতৃপ্তি যে আমি আমার ফিডব্যাক, আমার বাবার প্রতি আমার দায়িত্ব কিছুটা আমি পালন করতে পেরেছি। মাশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা মূল
ঘটনায় আসি, যে কারণে আজকে আপনার সাথে আমাদের কথা। আপনার পড়াশোনা, আপনার পরিবারের ইতিহাস ঐতিহ্য আমরা অল্প বিস্তর একটু জেনে নিলাম, কিন্তু আপনি আমাদের এই সোসাইটিতে বা আমাদের দেশে একজন গবেষক হিসেবে আপনার সুখ্যাতি রয়েছে, এবং আপনার গবেষণা কর্ম যে বই পুস্তক তা মানে বিভিন্ন সিলেবাসেরও অন্তর্ভুক্ত হয়েছে এবং হবে সামনে। তো এই গবেষণায় আসার আপনার চিন্তা কখন শুরু করেছিলেন? এটা আপনি বলতে পারেন একেবারে বাল্যকাল থেকেই বলতে পারেন। কারণ আমি আমার মা অত্যন্ত মানে এই স্মৃতিধর ছিলেন। এই ইরান দূতাবাসে যখন সম্বর্ধনা দেওয়া হয় তখন ব্যানারে এটাই লেখা হয়, ইরান দূতাবাসে কি হিসেবে ওনাকে সংবর্ধনা দেওয়া হয়েছিল? ওনাকে আপনার এই বিদুষী একজন একটা নারী। ঘটনা হয়েছিল কিশোরগঞ্জে 2008 সালে একটা সাহিত্য সম্মেলন হয়েছিল। সেই সাহিত্য সম্মেলনে ঢাকা থেকে আপনার বিভিন্ন মানের লোকজন, এই কবি আসাদ চৌধুরী, কবি আল মুজাহিদি, হ্যাঁ এই এরা, এরপরে কবি বেলাল চৌধুরী, এরপর কবি আবদুল্লাহ শিকদার, এরপরে জাতীয় গ্রন্থ কেন্দ্রের আপনার এই যে ফজলে রাব্বি, এরকম অনেক লোকজন ওইখানে গিয়েছিল এই সাহিত্য সম্মেলনে। এটা বউলাই বাড়িতে হয়েছিল। তো সেইখানে আমার মা একটা বক্তব্য রেখেছিল সাহিত্য সম্মেলনে 29 মিনিট। এই বক্তব্যটা তেহরান বেতারেও প্রচার করা হয়েছিল। এবং উনি দাওয়াত পেলেন কি হিসেবে? ইরান দূতাবাসের যে আপনার এই লোক সিরাজুল ইসলাম প্রফেসর, উনি ছিলেন এখানে। আচ্ছা। এবং উনি বললেন যে আপনার আম্মাকে আমরা দূতাবাসে একটা প্রোগ্রামে, উনিকে আপনার পরিচয়ে ওনাকে নিয়ে আসা হয়েছে? ওইখানেতে ওই প্রোগ্রামে ছিলেন উনি। আচ্ছা। ওই যে সম্মেলনে, ও ওই যে কিশোরগঞ্জে? হ্যাঁ, যেখানে মা 29 মিনিট বক্তব্য রাখলেন। আচ্ছা। এবং সেখানে যারা ছিল সবাই মন্ত্রমুগ্ধের মতো মার শুনেছেন, সবাই শুনেছে। তো পরে উনি এই সূত্রেই আপনার পরে আপনার এখানে সংবর্ধনায় আসেন, প্রোগ্রাম করে আর কি। এই তো ওই যে গবেষক কিভাবে হয়ে উঠলেন? গবেষক হওয়াটা আপনার ধরেন এই একদম ছোটবেলায় আমার মা একদিন আপনার আমার বোনদেরকে কিশোরগঞ্জের এক অত্যাচারের কাহিনী বলতেছিল রাত্রে। তা আমি বসে বসে শুনতেছি। আমি তো ছোট মানুষ। কত বয়স? 4 থেকে 5-এর মধ্যে। আচ্ছা। এরকম হবে, 5 বা 5.25 এরকম হতে পারে। তো আমি শুনতেছি ওই প্রামাণিক বাড়ির সম্পর্কে আপনার আমাদের কিশোরগঞ্জে অনেক কিংবদন্তি আছে, অনেক কথাবার্তা আছে। এটা যদিও এই কোম্পানি আমলের সময়ের একটা ব্যাপার, সিরাজউদ্দৌলা সময়ের। প্রামাণিক আপনার এই মসলিন কাপড় বাঁশের চোঙ্গায় করে নিয়ে ওইখানে গেল এবং সেখান থেকে তাকে কিছু জমিদারি দিয়ে দিল। এই জমিদারিতে সে অত্যাচারী হয়ে ওঠে। উনি কি মুসলমান ছিলেন? না না না, হিন্দু। আচ্ছা। তো সেই প্রামাণিক আপনার মানুষদেরকে আপনার যে সমস্ত অন্তঃসত্ত্বা গর্ভবতী মহিলার পেট কেটে বাচ্চা কীভাবে থাকে এটা দেখতো। এরপরে মানুষকে পানিতে সাঁতার দিতে দেয়া, আপনার সেখানে কুঁচ দিয়ে তাকে মাছ যেভাবে মারে এভাবে করতো। এরপরে মানুষের মাথার চুল টেনে টেনে উঠায় ফেলানো, হ্যাঁ, ইত্যাদি অত্যাচার। এইসব আমার মা বলতেছিল আর কি আমার বোনদেরকে। তা আমি তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার বোনদেরকে বললাম যে এই যে প্রামাণিকের কথা মা বললো না রাত্রে, ওইখানে আমার নিয়ে যাও। তা আমার বন্ধু বললো যে এটা তো মা কিচ্ছা টিচ্ছা বলছে। আমি বললাম না, বললো না, কিশোরগঞ্জ শহরের কাছে, আমাকে ওইখানে নিয়ে যাও। এখন আমি যেটা বলি এটা পালন করতে হবে, এই ধরনের একটা অবস্থা ছিল। একটু আদুরে ছিলেন? একটু আদুরে ছিলাম। তা আমাকে তো ওইখানে আমার বড় বোন আপনার ফাতেমা মারা গেছে, তো সে আমাকে কিছুক্ষণ কুলে করে নিয়ে যায়, কিছুক্ষণ হেঁটে যাই। এইভাবে আপনার 3 থেকে 3.5 মাইল বা 4 মাইল হবে দূরে, সেইখানে আমাকে নিয়ে গেল প্রামাণিক বাড়িতে। এবং এই যে বাড়িটা দেখলাম এখনো আমার চোখে জলজল করে। এটা ছিল 21 রত্ন প্রামাণিক, এটা আপনার তৈরি করছিল। ভবন, বিভিন্ন ভবন, পানির উপর জলটুঙ্গি। তখন কি পরিত্যক্ত? হ্যাঁ, এই পরিত্যক্তটা এটা আবার 1897 সালের ভূমিকম্পে এটা দেবে গেছে। এই দেবে যাওয়া একটা পরিত্যক্ত যদিও এটা পরবর্তীতে আপনার এটাকে এখানে ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন করা হয়। ও আচ্ছা আচ্ছা, এই জায়গাটায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আন্ডারে আছে কিনা? প্রত্নতত্ত্ব নেয় নাই, এটাতে ভোকেশনাল করে ফেলছে। আচ্ছা। তো আমি এর যে ভগ্ন অবস্থাটা, আমার সেই 5 বছর বয়স, ধরেন সেই 65 সালের কথা বলতেছি। হ্যাঁ, সেই সময়ে আমি এইখানে 64-65 দিকে আমার বোন আমাকে নিয়ে গেল এবং আমি যেটা দেখলাম এই যে চামচিকা উঠতেছে, এরপরে এটার নিচে মাটির নিচে 5 ব্যাটারি লাইট দিয়ে মানুষ ঢুকতে হয়।
এই ধরনের একটা অবস্থা, সাপ টাপ নাকি আছে ইত্যাদি, হ্যাঁ, খুব ভীতিকর একটা অবস্থা। কিন্তু এটা দেখলাম, এটা একটা রিফ্লেকশন আমার ভিতরে যে পড়লো, এটা কিন্তু আপনার দিনে দিনে এটা কাজ করেছে। এই যে বাড়িতে ভিখারি আসতো, ভিখারিরা যে ছন্দবদ্ধভাবে আপনার কবিতার মতো বলে করতো, এটাও আমার ভিতরে হইতো। ওগুলো কি মনে আছে? কি হ্যাঁ, বলতো? মনে আছে। যেমন একটু শুনি। যেমন ধরেন এই একজন ভিক্ষু কানের মধ্যে এমনি ধরে সে শক্ত করে দিল তওবা করো রে, শৈরতের বাজার ভাঙ্গা গেল। এর কি অর্থ আমি জানি না, কিন্তু তার এই টোনটা আমার মানে খুব আকৃষ্ট করতো। আচ্ছা আচ্ছা। যে দিল তওবা করো, শরীয়তের বাজার ভাঙ্গে গেছে, এটা তো হয়তো ওর ভাষায় ও বলছে। এই বললিয়া আল্লাহু করিম এই বলে হাঁক দিত ভিক্ষা। আল্লাহু করিম প্রথম বলতো, বলে সে কবিতা ওরাইতো। এই কবিতার টোন আমার ভিতরে আপনার কাজ করতো। আমি তখন নিজেও কবিতা বানানোর চেষ্টা করতাম ছোটবেলায়, বুঝছেন। তা আমি কবিতা একটা বানাইছি যে মাসকালায় ডাইল দেখিয়া ফৈরা হয়েছে খুশি। আমি কিশোরগঞ্জের ভাষায় বলতেছি এখন। মাসকালায় ডাইল দেখিয়া ফৈরা হয়েছে খুশি, মনে মনে ভাবতে আছে আজ খাই আমি বেশি। এটা আমি ছড়া বানাই ফেলছি। আচ্ছা, ছোটবেলার কথা। এর অর্থটা একটু যদি বলতেন। মাসকালাই এক ধরনের কালাই, এর যে ডাল, এটা খুব মজা। এই মাসকালাই ডালটা ঘন করে রান্না করে, ঘন করে রান্না করে। এটা ফকির বেটারে যখন এটার খাবার দেওয়া হলো, সে খুব তৃপ্তির সাথে যে খাইলো আর কি। হ্যাঁ, সেটা আমি এটাকে কেন্দ্র করে আমি তখন ছড়া তৈরি করে ফেললাম। মাশাআল্লাহ। এটাই ছোটবেলার ব্যাপার স্যাপার। এইভাবে দেখা গেল যে ছোটবেলায় এই উদ্ভাবনী কিছু ব্যাপার স্যাপার ছিল। আমার বাবা একদিন শহরে নিয়ে গেলাম, ফ্যান দেখলাম প্রথম। তো বাড়িতে এসে আমি ফ্যান তৈরি করবো। এখন কেমনে ফ্যান তৈরি করব? এটা আপনার এই সাইকেলের যে এই ভিতরে যে অংশটা আছে, বিয়ারিং, হ্যাঁ বেরিংটা, এটা সংগ্রহ করে এটার মধ্যে আপনার এই বাঁশের ইয়া ভরে টিনের ইয়া লাগিয়ে আপনার এই কারিগরকে দিয়ে আপনার এটা একটা তৈরি করলাম। আচ্ছা, করে এটার ভিতরে যেহেতু ইয়া আছে, এটা ঘুরে, এটাকে আপনার লটকিয়ে এরপরে একটু দূর থেকে আপনার টেনে এটাকে ঘোরানো এবং এই ফ্যান এটা করে ফেললাম। এটা করে ফেলানোতে তো মানে এই এটার ভিতরে বসে বাতাস পাওয়া যায়, ফ্যান আমি আবিষ্কার করে ফেললাম। এরপরে আপনার এই পেঁপে গাছের যে ডাঁটা আছে, এই ডাঁটা একটার সাথে আরেকটা যোগ করে মাটির নিচ দিয়ে করলেন। হ্যাঁ, এটা করে আপনার রেডিও বানালাম। ও, মানে অনেক দূর থেকে কথা বলবো, আর যেখানে আপনার এটা হবে এখানে আওয়াজ হবে। ও হ্যাঁ, মানে ওই যে ওই সিদ্রি দিয়ে আওয়াজ যাবে। সিদ্রি দিয়ে আওয়াজ যাবে। আগে তো আমরা ওই যে ওই গুনা এবং মেসের যে খোল, এটা দিয়ে তো আমরা করতাম। তা আমি একদম সরাসরি বেশ অনেক দূরে নিছি, এমন দূরে নিছি যে মানে কোন জায়গা থেকে বলতে সেটা দেখা যাবে না, কিন্তু ওইখানে শোনা যাবে। আচ্ছা, এভাবে রেডিও করলাম। হয়তো বা বিজ্ঞান যদি পড়তাম, আবিষ্কৃতি হয়তো আমার হতো। এ তো বিজ্ঞান পড়া হয় নাই। বাংলাদেশে এই সুযোগগুলো কম ছিল। এটা উদ্ভাবনীটা আমার ছোটবেলা থেকে ছিল। এটারই একটা প্রভাব আপনার পরবর্তী গবেষক হওয়ার ক্ষেত্রে। এবং আমি ক্লাস 3 যখন পড়ি, তখন আমি সমিতি তৈরি করি একটি। এটা হলো বালক সমিতি। আচ্ছা, 3-তে পড়েন? 3-তে পড়ি। আচ্ছা, এই যে সমিতি করা এবং এই 2 আনা করে চাঁদা দেওয়া, দিয়ে আপনার টাকা পয়সা এই করা, এসব ব্যাপার চলে আসলো। আমি যখন 8-এ পড়ি, তখন কলমিলতার আসন নামে আরেকটা সংগঠন করলাম। আচ্ছা, এটাতে আমরা মানে এই সাহিত্য চর্চা বলেন, এটা করতাম আমরা। এবং এখানে আমরা এই পত্রিকা একটা আনতাম, ইত্তেফাক পত্রিকা 2 আনায়। এই পত্রিকাটা আপনার আমাদের এই সমিতির চাঁদার টাকা থেকে আনা হইতো, এবং এটা আমরা প্রতিদিন আমরা সবাই একটু সময় পত্রিকাতে দিতাম। আচ্ছা, যে জন্য আমি ক্লাস 8-এ যখন পড়ি, তখন তুরস্কের একটি প্রতিষ্ঠান ইলহাস বাকফি, ওরা দিল ইত্তেফাকে দিল যে তারা বই দিবে, এবং এটা দরখাস্ত দিলে তারা বই দিবে। তা আমি ইংলিশে এটা দরখাস্ত দিতে হবে, ইংলিশে দরখাস্ত দিলাম, এবং বই মঞ্জুর হয়ে লাইব্রেরিতে আসলো, এই পোস্ট অফিসে, সেখান থেকে যাই আনতে হবে। তো এটা গোটা এলাকায় হয়ে গেল, হইচই পড়ে গেল। হ্যাঁ, হইচই পড়ে গেল যে আর এই তুরস্ক থেকে বই আসছে এই ছেলের নামে। হ্যাঁ, এতে পড়ার সময় আমার লাইব্রেরি মানে গঠনের প্রক্রিয়া শুরু হয়ে গেল আমার বাসায় আর কি। রীতিমতো তখন বই সংগ্রহ করে ইলহাস বাকফি যে নামটা বললাম, এটা হয়তো এখনো তাদের আছে কিনা, এত সার্চ দিলে হয়তো পাওয়া যাবে। আমার স্মৃতিতে যা আছে এটা বলছি। ইলহাস বাকফি কি লেখক ছিলেন? না, ইলহাস বাকফি হলো তুরস্কের একটি প্রতিষ্ঠান। ও, প্রতিষ্ঠান। আচ্ছা, তারা আপনাকে বই পাঠিয়েছিল। তো খুবই ভালো। তো অনেকগুলো ইত্তেফাকে আমার একটা বলি আপনাকে, সেটা 71 সালে, 71-এ তো ধরেন আমি 8-এ পড়ি, 71-এর স্বাধীনের ঠিক আগের যে অবস্থা, সপ্তম নবহর
যখন আসতেছে আর কি, তো ইত্তেফাকের হেডিংটা যেটা ছিল আমার মনে আছে যে ভূমধ্য সাগরে কিটি হক ধাবমান, সপ্তম নৌবহর আসছে। আচ্ছা, Heading এখনো টা মানে হেডিং একদম একদম আমার মাথা টু দ্য পয়েন্টে। টু দি পয়েন্টে খুঁজলে হয়তো তাই পাবেন। ভূমধ্য সাগরে কিটি হক ধাবমান, কৃতি হক। কিটি হক আচ্ছা এটা একটা জাহাজের নাম, আচ্ছা সপ্তম নৌবহর আসছে। আচ্ছা। এই যে কিন্তু পত্রিকা সপ্তম নৌবহর তো আর শেষ পর্যন্ত আসেনি, না, এটা ফিরে গেছে। আইসা ভিড়ে নাই, কিন্তু এটার হেডিংটা, ইত্তেফাকের হেডিংটা আপনার মনে আছে? আমার মনে আছে। আমাদের এই যে কলমেলতার আসর, এখানে যে পত্রিকাটা আনতাম, এই পত্রিকা আমার হেডিংটা, এই হেডিংটা মনে আছে আমার। আচ্ছা, তো বোঝা যাচ্ছে যে আপনার অনেকগুলো গুণের প্রকাশ ঘটেছিল আপনার শৈশবে। তার মধ্যে আপনি একদিকে ছড়া লিখেছেন বা তৈরি করেছেন মুখে মুখে, জি এরপরে আবার একটু বিজ্ঞান মনস্কও ছিলেন, ফ্যান তৈরি করেছেন, সাহিত্য সংগঠন তো করেছেনই, সমিতি করেছেন। কিন্তু পরবর্তীতে আপনি উচ্চশিক্ষার দিকে আর গেলেন না, তা আপনার বাবার কথা মনে রেখে, তাই তো? কিন্তু আমার ভিতরে এই যে কৌতূহল, হ্যাঁ। এই কৌতূহল কিন্তু আমি সবসময় আমার বাবার সাথে আমি শেয়ার করতাম। হুম যেমন ধরেন খ্রিস্টাব্দ, এই যে শব্দটা, হুম এটা আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম যে আরবি ভাষায় খ্রিস্টাব্দকে কি বলে, তো উনি বললেন ইসুবি। আমি বললাম ফার্সিতে কি বলে? ইসুবি না ইসাই? ইসুবি। আচ্ছা। বললো যে ফার্সিতেও ইসুবি। তো উর্দুতে কি বলে? বললো যে উর্দুতেও ইসুবি। তেমন তো বাংলাতে খ্রিস্টাব্দ বলে কেন? এটা তো বলতে পারবো না। আচ্ছা, তখন আপনি গবেষণা শুরু করলেন। তা আমি এটার উপর মানে আমার ভিতরে একটা ইয়া ছিল, এবং পরে আমি এটা একটু ভালোভাবে জানলাম এবং জেনে দেখলাম যে এইখানে বাংলা ভাষায় আপনার যে পত্রিকা বেরোতো, খ্রিস্টানরা যে পত্রিকা বের করতো, সেই পত্রিকাতে তারা প্রথমে খ্রিস্টাব্দ শব্দটা লিখছে, তো বাংলা ভাষা শব্দটা এইভাবেই চলে আসছে। তা আমি এটাকে প্রোটেস্ট করলাম, প্রোটেস্ট করে একটা লেখা দিলাম। এই লেখাটাই সম্ভবত আমার মানে এই প্রথম লেখা, এটা সংগ্রাম পত্রিকায় উঠছিল। কত সালে? খ্রিস্টাব্দ না ঈশাব্দ, এটা খুব সম্ভবত 80-80-র দিকে হবে। আচ্ছা 80-র দিকে। আচ্ছা, তাহলে তো মানে ওই গবেষণার একটা মনোভাব আপনার ভেতরে ছিল। এবং এর থেকে কিন্তু পরে আমি যে সনের ভিতর ঢুকলাম, সনের গবেষণায় কিন্তু আমি ধরেন অনেক এর শাখা প্রশাখা অনেক দিকে আমি পড়াশোনা করছি। যেমন ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাকে নিয়ে যে প্রোগ্রামটা করলো, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সনের উপর একটা কোর্স করার জন্য একটা প্রপোজাল আমি সাবমিট করেছিলাম। সেই প্রপোজাল সাবমিট করার পরে তখন মোশাররফ আরিফিন সিদ্দিক সাহেব এটার ভিসি ছিলেন, উনি খুব মানে এপ্রিসিয়েট করলেন আমাকে, তো চমৎকার একটা প্রস্তাব নিয়ে আসছেন যে কোর্স প্রপোজাল, এটার নাম ছিল এরালজি। এটা এইরকম কোনো শব্দ ডিকশনারিতে নাই, আমার তৈরি করা শব্দ। এরালজি মানে সনবিদ্যা। আচ্ছা, এটা 100 নম্বরের কোর্স কিরকম হবে, এটা কোর্স আউটলাইন তৈরি করে ওনার কাছে আমি নিয়ে গেলাম। আপনি একটু বোঝার জন্য এই শব্দ তৈরি করলেন কি হিসেবে, মানে এর তো একটা মানে এই যে অন্যান্য বিদ্যাগুলো যেমন থাকে বায়োলজি, সোসিওলজি, সেগুলোর তো একটা মিনিং আছে। তো এরালজি মানে কি? এরালজি মানে মানে এরা 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 ইয়ারা যুগ, আচ্ছা কাল। আচ্ছা, ওই তার সাথে লজি লাগে আমি এরালজি। আচ্ছা এরালজি, আচ্ছা গুড, এখন বুঝলাম। বাংলাতে নাম দিলাম সনবিদ্যা। আচ্ছা, তো এটা উনি খুব এপ্রিসিয়েট করলো, বললো কোনো একটা ডিপার্টমেন্টকে বলেন, আমার কথা বলেন, বলে একটা সেমিনার করতে বলেন। পরে আমি এটা তখন ওয়ার্ল্ড রিলিজিয়ন অ্যান্ড কালচার ডিপার্টমেন্টের যিনি চেয়ারম্যান ছিলেন ডক্টর কাজী নুরুল ইসলাম, ওনাকে বললাম। উনি বললো এটা আর কারো কাছে বললেন না, এটা আমি করব। আচ্ছা, পরে উনি আপনার এই যে সিনেট ভবনে, এটা 2014 সালের আপনার এপ্রিল মাসে, 2014 সালের এপ্রিল মাসে এই প্রোগ্রামটা তিনি করেছেন, এবং এটা পোস্টারিং করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার এই বড় করে প্রোগ্রাম করলেন। সেখানে সিনেট ভবন ভর্তি ছিল। আচ্ছা, এবং সেখানে আমি যে প্রবন্ধটা পড়লাম সেটা হলো সঞ্চর্চা যুগে যুগে, মানে একেবারে সারা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স সহ, বাংলাদেশ সহ। যেমন ধরেন আমাদের বাংলাদেশে 30টা সন আছে, মানুষ 3টা জানে। হ্যাঁ, আপনার হিজরি সন, বাংলা সন, এরপরে খ্রিস্টীয় সন, ইংরেজি সন যেটা বলেন, আমি জানি 30টা।
এই যে 30 সনের এর উপর মধ্যে পড়াশোনা করার ফলে আর দু চারটার নাম একটু যদি শুধু বলতেন। কুমিল্লাতে 3টা সন আছে। আচ্ছা, এবং সেগুলো মেনটেন করে তারা? না, মেনটেন না করলেও আছে আর কি। আচ্ছা আচ্ছা। অস্তিত্ব আছে। যেমন ধরেন আপনি যদি কুমিল্লাতে এই কাল্লাসার মাজারে যদি যান, হ্যাঁ, এটা একটা মাজার আছে এখানে, এটা থেকে দেখবেন ত্রিপুরাব্দ লেখা। ত্রিপুরাব্দ? ত্রিপুরাব্দ। আচ্ছা আচ্ছা। তো এটা কিন্তু একটা সন। এরপরে সরাইলে একটা সন ছিল, এটার নাম হলো সরাইল সন। আচ্ছা। এটা খুব সম্ভবত একমাত্র গবেষক আমি। এটা আপনার সিএস যখন হয়, এই সিএস করার সময় বাংলাদেশে প্রথম সিএস হয় সরাইলে, এবং সেটা বাবু কালীশঙ্কর সেন, উনি এই সিএসটা করেন। সরাইলটা কোথায়? সরাইল হলো ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা। তো সেইখানে বাবু কালীশঙ্কর সেন দেখেন যে লোকেরা একটা সন ব্যবহার করে স্থানীয়ভাবে, এবং এইটা তিনি এই নোটে নিলেন, এবং এটা নিয়ে এটা সম্পর্কে তিনি কিছু মন্তব্য করলেন। এই যে জরিপ করলেন সিএস রিপোর্টের ভূমিকাতে তিনি এই কথাগুলি লিখলেন। এটা এখন পর্যন্ত কোনো ইতিহাসে ওঠে নাই। আমি ওই ভূমিকাটাও পড়ছি আর কি, আমি সংগ্রহ করে পড়ছি। ওটা কি কোথাও সংযুক্ত করছেন আপনি কোনো পুস্তকে? আমার লেখার মধ্যে আসছে। আচ্ছা। এবং সরাইল সন উৎপত্তি ও বিকাশ এই নামে আমার লেখা আছে। আচ্ছা। এখন ধরেন এই যে এটা এই বখতিয়ার খিলজির বাংলা জয়কে কেন্দ্র করে এই সনটা শুরু, কিন্তু এটা পাওয়া গেল সরাইলে। তো তখন বখতিয়ার খিলজির বাংলা জয়টা আপনার 1199 বলা হতো। আসলে 1199 বখতিয়ার খিলজি বিহার জয় করে, 1205 1204 বাংলা জয় করে। তো যে বিহার জয়টাকে কেন্দ্র করে এই সনটা শুরু হলো, এবং এটা সরাইলে কেন আসলো, এটার লিঙ্ক আপটা কীভাবে হলো, এটা আমি আবিষ্কার করতে পারি নাই। তবে কালীশঙ্কর বাবু এটাকে কমিউনিকেট করে গেছে, এবং উনি বলেছে যে এটা এই বখতিয়ার খিলজির বাংলা জয়কে কেন্দ্র করে এটা শুরু হওয়া। তো এই সনের মানে আরও কিছু বৈশিষ্ট্য যা যা আছে এইসব নিয়ে আমার আলাদা লেখা আছে। তবে সনের দিকে আমি মানে আমার একটা নেশা ছিল, এবং আমি সনের উপর পড়াশোনা করেছি। এবং উপমহাদেশে 45টা সন আছে, ভারত বাংলাদেশ সহ যদি ধরেন। আর আমাদের বাংলাদেশে 30টা সন আছে। যে বললাম না যে কুমিল্লাতে 3টা, 2টা তো বললাম আপনাকে। একটা হলো ত্রিপুরাব্দ, একটা হলো সরাইল সন, আর একটা পরগনাতি সন। আচ্ছা আচ্ছা। এই কুমিল্লাতে 3টা সন আছে। আচ্ছা, তাহলে আপনি তো রাজশাহীতে যদি যান বাঘা সন আছে, হ্যাঁ, এইভাবে আপনার যদি চট্টগ্রামে যান মগি সন আছে। এটা কি ওই জমিদাররা নিজস্ব উদ্যোগে কোনো কোনো সময় জমিদারও করেছে, যে তাদের সুবিধার জন্য তারা সন প্রবর্তন করেছিলেন? কোনো কোনো সময় আপনার কোনো মাজারকে কেন্দ্র করে হয়েছে। রাজশাহীতে এরকম আছে মিলিক সন, এটা মাজারকে কেন্দ্র করে। আচ্ছা। তো আপনার এই গবেষণার মধ্যে আপনার তো এখন পর্যন্ত কতগুলো পুস্তক আপনার গবেষণাগুলো? আমি গবেষণার আলোকে যদি বলেন তাহলে আপনার বই সংখ্যা খুব বেশি বলা যাবে না। সেটা ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও এলাকার ইতিহাস যে বইটা, এই যে এটা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আমার যে গবেষণা, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি পড়তে পারলাম না, আমি কিন্তু জগন্নাথ থেকে নাইটে মাস্টার্স। আচ্ছা। তো এই যে আফসোসটা আমার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়কে জানতে, যে পড়াশোনা আমি করলাম, তখন আমি দেখলাম যে আমি তো অনেক মানে অতিরিক্ত তথ্য যেসব আমার মাথায় আসছে সাধারণ মানুষ জানে না, তখন আমি বই লেখার চিন্তা ভাবনা করলাম। আচ্ছা। তো এটা ব্যতিক্রমী ঘটনা যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রও না, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস আমি লিখেছি। সেটা তো আপনার একটা অনুপ্রেরণা থেকে আপনি করেছেন, একটা আফসোস থেকে যে আপনি পড়তে পারেননি তো গবেষণাটা। তো আপনি এই গবেষণার মৌলিকত্বটা কি আপনার? এই গবেষণার মৌলিকত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর আমি যে বই আমার আগে যারা করেছে কাজ, আপনার ধরেন যে কাজগুলি আগে হয়েছে, সেই কাজগুলি আমার কাছে অপর্যাপ্ত মনে হয়েছে। আচ্ছা। অপর্যাপ্ত মনে হওয়ার কারণেই আমি একটা সেমিনারে আমাকে একদিন দাওয়াত দিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এটা একটা মানে ডক্টরাল থিসিসের সেমিনার। সেখানে ওই বিষয়ের উপর বক্তব্য না রেখে আমি বিশ্ববিদ্যালয়ের উপর কিছু কথাবার্তা বললাম, যেগুলি আপনার নতুন তথ্য, এবং দেখলাম যে এটা খুব অ্যাপ্রিসিয়েট করা হলো আমাকে, যে আপনি যেসব মানে বললেন এগুলি তো আমরা জানি না, কোনো বইয়ে লেখা নাই। তা আমি তখন বুঝতে পারলাম যে এর উপর একটা গ্রন্থ হওয়া দরকার। এরপরে আপনার এই আজিজ সুপার মার্কেটের এই আশেপাশে কোথায় জানি একটা অফিসিয়াল একটি ছাত্র সংগঠনে, ওরাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর আমার কাছ থেকে সিরিজ বক্তৃতা তারা নিয়েছিল। সেই বক্তৃতার বিষয়গুলো আমি ভূমিকাতে উল্লেখ করেছি। এরপরে বাংলাদেশ বেতার আপনার এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার উপর আমার অনেক স্ক্রিপ্ট তারা এই যে মহানগর অনুষ্ঠানে তারা পাঠ করেছে। এরপরে বিটিভিতে ঢাকা আমার ঢাকা অনুষ্ঠান আমি অনেক দিন করেছি। এই সব কিছুর যখন এক করলাম, তখন দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংশটা অনেক আলোক উজ্জ্বল, এবং বিশেষ করে এলাকার ইতিহাস কেউ লেখে নাই।
আমি এটাকে যুক্ত করে আমি এই বইটা আমি লিখি। মাশাআল্লাহ। তো এটা একটা অনেক বড় কাজ, আমরা আশা করছি যে এটা সিলেবাসের অন্তর্ভুক্ত। এটা তো আপনার ধরেন 14 সালে এটা বের হয়েছে, এরপরে 19-এ এটা রিপ্রিন্ট হয়েছে, এখন হয়তো আবার রিপ্রিন্ট হবে। হ্যাঁ, এই আর কি কি গবেষণা আপনি করেছেন? আর ধরেন আমি আর্ট আর্কিটেকচারের উপর আমার বই আছে একটা। আমি যখন মাস্টার্স করি তখন আমার ওইখানে এই যে ইসলামের এই আপনার ইসলামের ইতিহাসের একটা পেপার ছিল, শিল্পকলা ও লিপিকলা। তো এটা পড়তে যে আমার খুব ভালো লাগলো। এটা যদিও অন্য ছাত্ররা দেখতাম এটা কঠিন মনে করে এটা মানে একটু এগোরে চলতাম, আমার কাছে খুব ভালো লাগলো। তাই আমি একটু সিরিয়াস পড়াশোনা করলাম, দেশি বিদেশি বই সংগ্রহ করলাম, সেই আমেরিকান বই, ইন্ডিয়ান বই এই সংগ্রহ করে এটা পড়াশোনার পরে আমি দেখলাম যে এর নতুন কিছু বিষয় আমি এখানে সংযোজন করতে পারি। তখন আমি যে বইটা লিখি আর কি, এটা হলো আপনার এই যে এই বইটা, ডেভেলপমেন্ট অফ মুসলিম আর্ট অ্যান্ড আর্কিটেকচার ইন বাংলাদেশ। বাহ, ইংলিশে? ইংলিশে, হ্যাঁ। এটা আমেরিকান একটা প্রতিষ্ঠান, এটার বাংলাদেশ চ্যাপ্টার বিআইআইটি। আমেরিকার প্রতিষ্ঠান হলো ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ইসলামিক থট, এটার বাংলাদেশ চ্যাপ্টার হলো বিআইআইটি, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইসলামিক থট। ওরা এটা বের করলো। তা এর ভিতরে আপনার ব্যতিক্রমী একটা বিষয় আছে, সেটা হলো কাতারা আর্কিটেকচার। আচ্ছা আর্কিটেকচার যারা পড়ে এবং পড়ায়, কাতারা আর্কিটেকচার নামে কোনো আর্কিটেকচার নেই। আচ্ছা, কিন্তু আমি এখানে একটা চ্যাপ্টার দিয়েছি কাতারা আর্কিটেকচার। এটা কোত্থেকে আসলো? এটা ঢাকা মানে ছোট কাটরা, বড় কাটরা, মুকিম কাটরা, এরকম অনেক নাম আছে কিন্তু ঢাকার। কাটরা বলতে কি কাটরা যুক্ত, এবং মুর্শিদাবাদেও ওই কাটরা আছে। কাটরাটা মিনিংটা কি এই বোঝায়? কাটরাটা আমি আপনার আবিষ্কারের চেষ্টা করলাম। আমি অনেকে জিজ্ঞেস করলাম, তারা আমাকে বললো কাঠের তৈরি বিল্ডিং ছিল, এই ছিল, সেই ছিল, মানে উল্টা পাল্টা যা মনে আসে আর কি। তা আমি তো দেখলাম যে নো, এটা মানে মহল্লা এরকম। এরপর দেখলাম না, ইটস এন অ্যারাবিক ওয়ার্ড। আচ্ছা, কাতারা, কাপ তোয়ারা, কাতারা। কাতারা হলো আর্কিয়াল, অর্থাৎ খিলানযুক্ত, যে আপনার এটা কি আরবিতে কাতারা। ও আচ্ছা আচ্ছা। তো সেইটাও আবার একটু গবেষণা করলাম, যে এই যে কাতারের প্রসঙ্গটা যেটা আসছে আপনার সূরা সফের মধ্যে, সফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সেখানে যে বলা হয়েছে যে তোমরা শীষের ঢালা প্রাচীরের মতো কাতার হয়ে যাও। হ্যাঁ, কাতার হও। এবং সেখানে যখন কাতারবন্দি হয়ে লোকে দাঁড়ায়, তখন একজনের এই যে এদিক থেকে এইভাবে উঠে, এই যে এইভাবে আসা, এই যে এইভাবে উঠে, এই যে এতে এই কিন্তু একটা আর্কিটেকচারাল একটা ডিজাইন, নামাজের যে লাইন, এই সেখানে কিন্তু একটা সফের মধ্যে সফ অর্থাৎ লাইনটা, কাতারটা, এটাতে কিন্তু এই ধরনের একটা গড়ে ওঠে। এবং এইটা এর মধ্যে এই ছাপ আছে, এটার সাথে এটাকে সংযোগ করে আমি এই কাতার আর্কিটেকচারের নামকরণ করি। আচ্ছা আচ্ছা, গুড, খুব সুন্দর। এবং এটা আপনার ধরেন শিল্পকলার ইতিহাস যিনি আপনার সবচেয়ে বেশি আমাদের দেশে যিনি চর্চা করেছেন, ডক্টর মাহমুদুল হাসান স্যার, উনি এটাকে ইউনিক বলেছেন। ইউনিক বোঝাই যাচ্ছে যে এটা একটা ইউনিক কাজ আপনার। আমি আপনার আরও বেশ কিছু বই আমি দেখেছি, হাতির ঝিলের হাতি নামে একটা বই। হ্যাঁ, হাতির ঝিলের হাতি আমার দেখেছিলাম, এখানেও বোধহয় আছে আপনার হাতির ঝিলের হাতি। এরপরে আমাদের শতবর্ষ, এই যে হ্যাঁ হাতির ঝিলের হাতি, হ্যাঁ, এই বইটা হাতির ঝিলের মানে ওপরে এখন যেটা আমরা হাতির ঝিল বলে থাকি, হ্যাঁ, এটা নিয়ে যদি একটু বলতেন যে হাতির ঝিলটা, হাতির ঝিল নাম কেমন বলি আপনাকে, কেন হলো? খুব সংক্ষেপে বলি। এটা হলো আপনার 1638, জি, 1638-এর দিকে আপনার ঢাকার ছিলেন, সুবাদার ছিলেন আপনার ইসলাম খান মাশহাদি। তো এই সময় আপনার এই আরাকানে, বর্তমান যে রোহিঙ্গারা যারা আসছে, এই আরাকানের রাজা ছিল থিরিথুদম্মা। এই থিরিথুদম্মার রানীর নাম ছিল রানী নৎসিমেন, আর তার সেনাপতির নাম ছিল নরপতিজ্ঞি। আর রানী নৎসিমেনের একটা ছেলে ছিল, এর নাম ছিল মিনসানি। তো ওই আপনার নরপতিজ্ঞি যখন মানে ছিল আপনার সেনাপতি, এই সেনাপতির সাথে এই রানীর প্রেম হয়ে যায়। প্রেম হয়ে গেলে থিরিথুদম্মাকে মেরে ফেলে, মেরে ওই রানীকে বিয়ে করে সেনাপতি। এবং তাদের প্রতিনিধি ছিল চট্টগ্রামে মঙ্গট রায়। তো মঙ্গট রায় বললো যে তোরে আমি রাজা মানি না,
তখন তার এগেস্টে আপনার অভিযান পরিচালনা করে ওই নরপতিজ্ঞী। অভিযান পরিচালনা করলে সে তখন ঢাকার যে ইসলাম খান মাসাদি তার কাছে আশ্রয় প্রার্থনা করে যে আমাকে ঢাকা একটু আশ্রয় দেন। তখন বললো যে ঠিক আছে তুমি চলে আসো। তো সে 1000 হাতি আর 1000 সৈন্য আর 19টা হাতি এই নিয়ে সে ঢাকায় চলে আসে। আসলে পরে তাকে এখানে থাকতে দেওয়া হয় যে জায়গাটায় থাকছিল তারা, এটা মগবাজার। ও মগবাজার, এই যে মগ তো এরা মগ এখানে থাকছিল বলে এটার নাম মগবাজার। আর এই মঙ্গটার সাথে 19টা হাতি ছিল। আচ্ছা, এই হাতিগুলি এইখানে পানিতে নামতো, যে জন্য এটাকে হাতির ঝিল বলা হয়। ও এটা যে একটা ঝিল ছিল এবং ওখানে যেহেতু হাতিগুলি গোসল করানো হতো হাতিকে, এবং হাতি গোসল করলে এখানে একটা অবকাঠামো গড়ে তুলতে হয় কাদার মধ্যে নামতে, এখানে বালু টালু ইট এসব দিয়ে। এটা করার ফলে আমাদের যে পিলখানা ওইখানকার হাতিগুলিও পরবর্তীতে এখানে আসতো। আচ্ছা, পিলখানায় হাতি থাকতো কেন? পিলখানা তো ফিলখানা, হাতিশালা। ফিল যেমন এটা ফিল মানে আরবি শব্দ, মানুষের যেটা পিল বলে আসলে মূলত হলো ফিলখানা। আচ্ছা, ওইখানে ক্যান্টনমেন্ট ছিল। আপনার এই যে যেটা দেখেন ধানমন্ডি লেক, যেটা দেখেন ধানমন্ডি ঈদগাহ, যেটা দেখেন এটা তো সম্রাট শাহজাহানের ছেলে শাহ সুজার করা। ও ওই যে ঈদগাহ মসজিদ, ঈদগাহটা, হ্যাঁ ঈদগাহ মসজিদও আগের করা ছিল, এটা ভেঙে এখন নতুন করছে, কিন্তু ঈদগাহটা আছে। আচ্ছা, এটা তো এই যে এইভাবে আপনার এখানে যে হাতির যে ঘটনা, এই 400 বছরের ঘটনা আমি টেনেছি এই বইটার মধ্যে। মাশাআল্লাহ, যদিও এটা শিশুদের জন্য লেখা, কিন্তু আমি ইতিহাসটা টেনেছি এখানে। তো আপনি তো অনেক গুণী মানুষ, অনেক গুণের সমন্বয়। আমি যখন কোনো একটা কাজ করি একটু ডিপে চলে যাই, এটা আমার একটা অভ্যাস বলেন, অভ্যাস বলেন। এবং নামকরণ নিয়েও তো আপনার বিভিন্ন স্থানের নামকরণের উপর আপনার টোপোনিমি সাবজেক্টটাকে বলে। টোপোনিমি তো কোনো জায়গার বিবরণকে বলে টোপোগ্রাফি, জায়গার বিবরণ। আর জায়গার নামটার বিবরণকে বলে টোপোনিমি। এই টোপোনিমি আমার একটা সাবজেক্ট। আচ্ছা, এটাতে কেউ প্রশ্ন করলে আমি দেখছেন যে মোটামুটি অনেক প্রশ্নেরই উত্তর হয়তো তাৎক্ষণিক আমি দিতে পারেন, এটা আমি দেখেছি। তো আশরাফ ভাই, আসলে আপনার মতো একজন ব্যক্তিত্বের সকল কর্মকাণ্ড নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে আসলে এটা শেষ হবে না। তো এখন আমরা আপনার একদম পার্সোনাল লাইফের কিছু বিষয় একটু জানতে চাই। সেটা হলো যে আমরা শৈশব কৈশোর জেনেছি, পড়ালেখার পরিধি পর্যন্ত জেনেছি, পরবর্তীতে আপনি গবেষণা কর্ম করেছেন। তো আপনার বিবাহ কখন করলেন একটু যদি ব্যক্তিগত? আমি বিবাহ করেছি আপনার 1987 সালে। আচ্ছা, 87 সালে। আপনি তো চাকরি শুরু করেছেন বোধহয় কত সালে? চাকরি শুরু করেছি 78 সালে। 78 সালে। তো মানুষ তো এখন অনেক জায়গায় দেখি চাকরি শুরুর আগেই বিয়ে করে। তো আপনি চাকরি রীতিমতো 78 থেকে 87, প্রায় 10 বছরের কাছাকাছি, 9 বছর চাকরি করার পরে বিয়ে করলেন। এটা আপনার ধরেন প্রথম অংশটা আমি মানে বেতন পেয়ে পেয়ে বাবাকে দেওয়া, বাবার সংসারকে মানে বাবাকে উৎফুল্ল রাখার চেষ্টা করেছি আমি। এবং আমি দেখলাম যে শেষ জীবনে আমার বাবা খুব উৎফুল্লই ছিলেন। এই যে টাকা পয়সা বাজারে বসে মানুষকে চা খাওয়ানো, পত্রিকা করা, এইসব মানে উনি করতেন। তো যাই হোক, এই কারণে ধরেন এই সময়টা হয় নাই। আরেকটা হলো, আমি জিয়াউর রহমান সরকারের সময় আপনার তার যে স্বাস্থ্যমন্ত্রী ছিল আর কি, স্বাস্থ্যমন্ত্রী না সরাসরি উপদেষ্টা, ওই যে এই ইব্রাহিম সাহেব, ওই যে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল, হ্যাঁ, এই ইব্রাহিম সাহেব আপনার তখন জাতীয় তরুণ সংঘ নামে একটা সংগঠন ছিল, সেই তরুণ সংঘের উদ্যোগে একটা প্রোগ্রাম হয়েছিল ঈশ্বরগঞ্জে। সেটা হলো আপনার যুব নেতৃত্ব প্রশিক্ষণ ও যুব নেতৃত্ব প্রশিক্ষণ, এটা ছিল পরিবার পরিকল্পনা ও যুব নেতৃত্ব প্রশিক্ষণ। আচ্ছা, এই ছিল প্রোগ্রাম। তা আমি ময়মনসিংহ থেকে বাড়িতে আসতেছিলাম বাসে করে। তো এখানে প্রোগ্রাম দেখে আমি গাড়ি থেকে বাস থেকে নেমে যাই। নেমে ওদের এখানে আমি আবেদন করি যে আমি এটা করতে চাই। তো ওনারা বললো যে এটা তো অনেক আগে থেকে আমাদের করা, এখন হুট করে আপনি নামলেন, আসলেন আমাদের কাছে, যাই হোক দেখি নেওয়া যায় কেন। আমাকে নিয়ে নিল তারা, এবং এই ট্রেনিং দেওয়ার পরে এই ইব্রাহিম সাহেব গেল এখানে। ইব্রাহিম সাহেব এই তরুণ সঙ্গের এই প্রোগ্রামে গিয়ে উনি এত মোটিভেট করলো আমাদেরকে, বললো যে আমরা কি আজকে একটা সিদ্ধান্তে যেতে পারি যে যারা আজকে এখানে অংশগ্রহণ করেছেন 25 বছর বয়সের আগে আমরা কেউ বিয়ে করব না। আচ্ছা, হ্যাঁ, এই ধরনের আমাদেরকে বললো, উদ্বুদ্ধ করলো। তা আমরা তার সেই প্রতিজ্ঞায় আমরা আবদ্ধ হয়ে গেলাম। এটা কি আপনার হচ্ছে জন্ম নিয়ন্ত্রণের? হ্যাঁ, জন্ম নিয়ন্ত্রণের ব্যাপার স্যাপার আর যুব নেতৃত্ব মিক্স করে একটা। আচ্ছা,
তা আমি সেই অনুষ্ঠানে একটা সার্টিফিকেট দিল এবং এই যে ইব্রাহিম সাহেবের হাত থেকে সার্টিফিকেট নিলাম এবং উনি আমাদেরকে এইভাবে উদ্বুদ্ধ করে আপনার বিয়েটা বিলম্বিত করার জন্য আমাদেরকে উৎসাহিত করলেন। আচ্ছা, তা আমি বাড়িতে আমাকে চাপ দিয়েছিল বিয়ের জন্য, কিন্তু আমি তো এই যে এখানে ওয়াদায় আবদ্ধ, এই জন্য আপনার বিয়েটা একটু বিলম্বিত করতেছিলাম। তা আমার বাবা 84 সালে মারা গেল, ফলে আর উনি আর মানে আমার বিয়ে দেখতে পারেন না। আচ্ছা, এরপরে আমি তো ধরেন 87 সালে যে আমি বিয়ে করলেন, কোথায় করলেন? বিয়ে আমার পার্শ্ববর্তী ইউনিয়নে। ওই পরিবারটা বেশ পরহেজগার ছিল, সেই সূত্রেই আমি আপনার একটু জানাশোনার ভেতর দিয়ে কি জানাশোনা ঠিক বলতে মানে আগে থেকে ওই বাড়ির সম্পর্কে একটা ইয়ে ছিল যে এই বাড়ির এরা বেশ কিন্তু ওনাকে তো আর দেখেননি আগে? না না না, দেখার সুযোগ হয় নাই। আমি দেখার চেষ্টা করছি, আচ্ছা, কিন্তু সম্ভব হয় নাই, কারণ তার মানে এত কড়া বোরকা সে পড়তো, তখন বোরকা এত ছিল না, কিন্তু সে ছিল ব্যতিক্রম। আচ্ছা, এরপরে তাদের বাড়িতে গেলাম অনুমতি নিয়ে, আমি একা একা গেলাম প্রথম গিয়ে। এরপরে দেখে আসার পরে আমি আমার অন্য আত্মীয়দেরকে বললাম যে তোমরা এখন যেতে পারো। এইভাবে। আপনি তো তাকে না দেখেই বোধহয় লোক পাঠাইছেন, নাকি দেখছিলেন? না, আমি নিজে একা একা গেছি, গিয়ে দেখছেন তাকে? একা তাদের বাড়িতে গেছি, যা মানে তারা আমাকে দেখার ব্যবস্থা করছে, কথাবার্তা বলছে। যাক, আলহামদুলিল্লাহ। তো এখানেও ঘটনা আছে একটা। ঘটনা ছিল যে আপনার তার ভাই, আমার স্ত্রীর ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত, এবং আমি কিশোরগঞ্জ থেকে ঢাকায় আসলে ওই রুমে আমার চাচাতো ভাই থাকতো, আরেকজন থাকতো, আর ও থাকতো। তো ওর সাথে তখন আমার পরিচয় নাই, কিন্তু আমি আসলে ও সিট ছেড়ে দিয়ে আমাকে মানে থাকতে দিত। আমি দেখলাম যে এরকম তো মানুষ সাধারণত হয় না, এরকম ভদ্র মানুষ তো হয় না, তার সিট ছেড়ে দিয়ে, নিজের সিট সে নিচে ফ্লোরে শুয়ে আমাকে সিট ছেড়ে দেয়। আতিথেয়তার মাত্রাটা এরকম ছিল যে তাদের পরিবারের লোকজন তো বোধহয় এই ধরনের সেবাধর্মী হবে। তার কোনো বন্টন থাকলে হয়তো বিয়ে শাদীও করা যায়। এইভাবে কিন্তু আমার মাথার মধ্যে প্রথম আসে ব্যাপার। তো সেই সেবা তো এখনো আপনি লাভ করতেছেন? একদম, আল্লাহ মানে পৃথিবীতে বেহেশতের সুখ আমাকে যেটা দেওয়ার, হয়তো আমার পরিবার সেভাবে আমাকে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় একটা মানে পাওয়া আল্লাহ তাআলার কাছে, এবং নিয়তের মধ্যে পরিশুদ্ধতা থাকলে আল্লাহ তাআলা নিশ্চয়ই সেটা পূরণ করেন। আপনার সন্তান কয়জন, তারা কি করছেন? আমার স্ত্রী তো অধ্যাপনা করে আপনার একটা আলিয়া মাদ্রাসা মোহাম্মদপুরে। আপনার স্ত্রী? হ্যাঁ। আচ্ছা, উনি কি ওই রকম রক্ষণশীল পরিবারের মধ্যে থেকে পড়াশোনা করতে পেরেছিলেন? পড়াশোনা করছে, বিশেষ করে উনি তো, আমি যখন বিয়ে করি তখন এসএসসি পাস, একটা কলেজে ভর্তি হয়েছে মাত্র। এরপরে আমি বাকি পড়াশোনাটা আমি মানে চালিয়ে নিয়েছি, এবং সে বিএডও করছিল, বিএডে ফার্স্ট ক্লাস পাইছিল। তারপরে জগন্নাথ থেকে বাংলা সাহিত্যে সে এখানে জগন্নাথে ফার্স্ট ছিল সে। এরপরে আপনার চাকরি হয়ে যায় মোহাম্মদপুর আপনার আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল মাদ্রাসা। আচ্ছা, এটাতে এখন সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং বিভাগীয় প্রধান আর কি। আলহামদুলিল্লাহ। আর সন্তান কয়জন? আর সন্তান হলো আমার 3 জন, 2 মেয়ে, এরা হলো পাশাপাশি, আর ছেলেটা 10 বছরের গ্যাপ। তো প্রথম মেয়ে আপনার সাইমা সাদিয়া রবি, আমার বড় মেয়েটার নাম। ও জগন্নাথ থেকে আপনার MBA করা, এবং সে আপনার এই NBR চাকরি করে। তারপরে দ্বিতীয় মেয়ে, ও আপনার NBR তো আপনিও চাকরি করেছেন? হ্যাঁ। দ্বিতীয় মেয়ে, ও নর্থ সাউথ থেকে আপনার BBA, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নাইটে MBA, ও আপনার শিক্ষকতা করে। আর ফ্যামিলি মানে বেশিরভাগ তার শ্বশুর শাশুড়ি সবাই মানে বিদেশে, আমেরিকা এবং লন্ডনে। ওরাও মানে দেখলাম যাওয়ার চিন্তায় আছে। ও শিক্ষকতা করে, বাচ্চা আছে 2টা, এরা যে স্কুলে পড়ে এই স্কুলেই সে শিক্ষকতা করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই আর ছেলে? আর ছেলে হলো আপনার আর্মি ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, যেটা BUPর আপনার সাভারে, ওইটা থেকে BBA করছে। এরপরে MBA করতেছে নর্থ সাউথ থেকে, এখনো চাকরিতে এবং সে নর্থ সাউথে MBA করতেছে। ওইখানে সে ভালো মানে রেজাল্ট তার ভালোই, 4 আউট অফ 4ই পায়েছে, এরকম ধরনের। আর আপনার ইউনিলিভারে সে চাকরিও করে। ও মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো খুবই ভালো, একটা সুখী সমৃদ্ধশালী একটা পরিবার আপনার বলতে পারে, এবং আলহামদুলিল্লাহ সব আল্লাহর ইচ্ছা। তো এখন আমরা একটু শেষের দিকেই চলে আসছি আজকের অনুষ্ঠানের। আমরা এরপরে আপনাকে নিয়ে আমরা বিষয়ভিত্তিক আলোচনা করব। সেই বিষয়ভিত্তিক আলোচনাগুলো আমাদের
আশা করছি যে দর্শকরা আরো বেশি এনজয় করবেন ইনশাল্লাহ। আমি ধরেন 31টা লাইনে আমার মানে পড়াশোনা, সেগুলো আমরা এগুলির উপর আপনার ধারাবাহিকভাবে একটা একটা করে এক এক দিন এক একটা বিষয়ের উপর করতে পারেন। আমার ক্ষুদ্র জ্ঞান যেটুকু আমি অর্জন করেছি আমি শেয়ার করতে পারলাম মানুষের সাথে। এই। এই যে সরকারি চাকরি করে যে আপনি এই কাজগুলো করেছেন, এতে কোনো সমস্যা হয়নি আপনার? সমস্যা মানে আমার পড়ার জন্য যে অ্যারেঞ্জমেন্টটা, এটা তো অবশ্যই সমস্যা, কারণ সরকারি চাকরি করে আমি ব্যাপক পড়াশোনার সুযোগটা কোথায়, কিন্তু আমি কোথায় কি আছে, কোন লাইব্রেরিতে কি মানে রেয়ার বিষয় আছে, এগুলি কিন্তু আমার নলেজে আমি আছে এবং সেগুলিতে আমি একটু মানে ব্যবহার করতাম। আর আস্তে আস্তে আমার বাসাটাই একটা লাইব্রেরি হয়ে গেছে। আচ্ছা, আমি আপনার বাসায় গিয়েছি এবং বড় সেখানে সংগ্রহ বলেন, প্রায় 6000 বই আমার সংগ্রহে আছে। এটার ব্যক্তিগত পাঠাগার হিসেবে বলতে পারেন, একটা সমৃদ্ধ একটা সমৃদ্ধ সমৃদ্ধ পাঠাগার। আচ্ছা, এখন আমরা একদম আপনার খুবই খুবই ব্যক্তিগত কিছু প্রশ্ন করব। জি। এগুলো আমরা মানুষকে জানাতে চাই যে একজন লিজেন্ড বা একজন কিংবদন্তি তুল্য মানুষ যারা, তাদের পছন্দ অপছন্দ নিয়ে। আপনি খাবার কি পছন্দ করেন, কি খাইতে আপনার আমি পছন্দ? সাদা মাটা খাবার, আপনার মানে খাবারের মধ্যে তৈলাক্ত খাবারটা আমার মানে বেশি পছন্দ হয় না। আর এমনি ধরেন খাবার মাছে মাতে বাঙালি যেটা আর কি, আমি আপনার এই কিছু ছোট মাছ যেগুলি মিঠা পানির মাছ, হ্যাঁ, যেগুলি আপনার এই হাইব্রিড না, এটা আমার পছন্দ। এইগুলো তো অনেক দাম এখন, মানে পাওয়া যায় কম। এইটাই আমি বেশি পছন্দ করি। আচ্ছা, খুবই ভালো। এটা সংগ্রহ করার চেষ্টা করি। মানে মাছে ভাতে বাঙালি। আর বিশেষ কিছু মাছ আছে যেটা ধরেন নেত্রকোনার একটা মাছ, এটার নাম হলো মহাশোল। এই মহাশোলটা আগে আমরা শুনতাম, কিশোরগঞ্জ থেকে আমরা শুনতাম যে মহাশোল একটা ধরা পড়ছে, এটা কিশোরগঞ্জ পর্যন্ত খবর হইতো, খুব রেয়ার ছিল। কিন্তু এখন আপনার মৎস্যবিজ্ঞানীরা এটা উৎপাদন, হাইব্রিড উৎপাদন করার ফলে এটা পাওয়া যায়। এটা আমি রেগুলার খাই। এটা কি মহাশোল আলাদা একটা টেস্ট পান? হ্যাঁ, খুবই। আচ্ছা, তো আপনার এক্সপ্রেশন দেখে বোঝা গেল যে আপনি খুব এনজয় করে খান এটা। আচ্ছা, আপনি কি রং পছন্দ করেন? জি। রং কি পছন্দ আপনার? ও, আমার রং আকাশি রংটা আমার পছন্দ। আপনাকে আমি একসময় দেখতাম বেশ চকচকা নানান ধরনের সবুজ, লাল, সবুজটার একটা মিক্স, আমি ছোটবেলা থেকে এটা আমার মধ্যে ছিল। যদি আমার প্যান্টটা সবুজ হয় তো শার্টটা লাল, হ্যাঁ, এরকম। বা আপনার এই যে কন্ট্রাস্ট করতেন। হ্যাঁ, এই লাল সবুজের একটা মিক্স আমার ছিল। বা এখন পর্যন্ত ফেসবুকে যারা আমার ছবি দেখে, আজকের যে চেহারা দেখবে এটার সাথে ওইটা মিলবে না। হ্যাঁ, এই চেহারাটা 2024 সালে আমি হজ করার পর থেকে মানে এই একদম অ্যাকচুয়াল চেহারায় চলে গেছি আর কি। জি। কিন্তু এখনো আমার ওই লাল সবুজ আমার চলে। আমি সেটাই আমার মনে এবং আমার কার্ডের মধ্যেও দেখেন, আমার কার্ডটাও কিন্তু লাল সবুজ, লাল সবুজের কার্ড। হ্যাঁ। তো আসলে লাল এবং সবুজ এটা তো আমাদের পতাকারও রং। এটা আমার দেশ এবং আমার পতাকা। এটাকে আমি সবসময় আমার শরীরে আমি ধারণ করি, আমার মনের মধ্যেও ধারণ করি। তো আমরা সবুজ, এটা তো আমরা সবসময় দেখি সবুজ, এবং আমরা জানি যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাগড়ির রঙও তিনি সবুজ পরেছেন দু একবার। না, ওনার যে আমি হজ করার সময় যেটা দেখলাম যে ওনার যে আপনার যেখানে উনি সমাহিত আছেন সেখানে সবুজ গম্বুজ, কিন্তু গম্বুজটাও সবুজ, কিন্তু সবুজ। তো সবুজের সাথে আসলে অনেক কিছু জড়িত। রং কেন আমরা জিজ্ঞেস করি, রঙের সাথে মানুষের চরিত্র, মনোভাব, তার ভ্যালুস অনেক কিছু নির্ভর করে। আমরা একেবারে শেষে একটা প্রশ্ন আপনাকে করব। আপনাকে যদি আমরা মানুষকে কিছু বলার উপদেশ দিতে বলি, যে আপনি 1 মিনিটে মানুষকে কি বলতে চান, সেই কথাটা আপনি এখন বলবেন। যে 1 মিনিটে আপনি মানুষকে একটা কথা বলবেন যা মানুষের জীবনকে পরিবর্তন করবে আপনার দৃষ্টিভঙ্গির আলোকে। আমি এক কথা এটা বলতে চাই যে আমরা যারা নিজেদেরকে শিক্ষিত দাবি করি, শিক্ষিত হওয়ার একটা দায় আছে। সেই দায়টা হলো যে অন্যদেরকে শিক্ষিত করে তোলা, সেই দায়। আরেকটা হলো যে নিজের জীবনে আপনার প্রতিপালন, মানে শিক্ষিত হয়ে আমি যে জিনিসটা শিখলাম যে এটা ভালো, এটা মন্দ, এই ভালোটাকে ধারণ করা এবং মন্দটাকে পরিহার করে চলা। এই যে বিষয়টা, যেটা আল্লাহ তাআলাও বলছেন যে লিমা তাকুলুনা মা লা তাফালুন, তোমরা এমন কথা কেন বলো যেটা তোমরা নিজেরা করো না। এই যে শব্দটা, এই অংশটা
আমি এই অংশটা আমি নিজে চেষ্টা করি পালন করার, এবং আমি অন্যদেরকে আমি অনুরোধ করব যে আপনারা আসুন। আমরা এই যে সংস্কৃতি বলি, সেখানেও কিন্তু সংস্কার মানে মন্দটা বাদ দেওয়া এবং ভালোটা গ্রহণ করা। এবং এই যে সংস্কৃত ভাষা বলি আমরা, সংস্কৃত ভাষা বলতে গেলে বোঝা যায় যে তার আরেকটা রূপ আছে, সেটা কি প্রাকৃত। তো প্রাকৃত থেকে সংস্কার করে এটা গ্রহণ করেছি। তো সব কিছুকে ভালো মন্দ যাচাই করে ভালোটা গ্রহণ করা, মন্দটা বাদ দেওয়া, এইটাই আমি বলবো যে এটা যতটা যে পারি আমরা এটা যদি অনুসরণ করতে পারি, এই পৃথিবী আরও সুন্দর হয়ে যাবে, মানুষের জীবন সুন্দর হয়ে যাবে, সংসার তার পারিবারিক জীবন সুন্দর হয়ে যাবে। এবং এইভাবে আপনার একটা সুন্দরের চর্চা সারা পৃথিবীতে, ভালোর চর্চা, মন্দকে পরিহারের চর্চা, এটাই হোক আমাদের শিক্ষার বিষয়, আমাদের পালনের বিষয়। ধন্যবাদ আপনাকে। আপনার এই কথা শুধুমাত্র একটু পুনরাবৃত্তি আমি এইভাবে করব, যে কোনো ভালো বা মন্দ যে জিনিসগুলো আমরা মন্দটাকে বাদ দিয়ে ভালোটাকে গ্রহণ করব, এর মধ্যে কিন্তু ধর্মীয় একটা অনুভূতিও কাজ করে। অবশ্যই। তো সেই অনুভূতিটাও আমাদের রাখতে হবে, সত্য এবং মিথ্যার পার্থক্যগুলো আমাদের বুঝতে হবে। তো আশরাফ ভাই, আপনি আমার অত্যন্ত প্রিয় একজন শ্রদ্ধেয় বড় ভাই সমতুল্য মানুষ। আপনার সাথে দীর্ঘদিন আমাদের পথ চলা। তো আশা করছি যে আজকের এই অনুষ্ঠান থেকে, আপনার এই কথাগুলো থেকে আমাদের নতুন প্রজন্ম অনেক কিছু জানবে, শিখবে, এবং আপনার যে সব সৃষ্টিকর্ম, আপনার যে গবেষণা, এই বিষয়গুলো যুগ যুগ ধরে মানুষদেরকে আলোকিত করবে, জ্ঞানের খোরাক যোগাবে। আজকের এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ, এবং যারা যারা আমার এই কথাগুলো অনেক সময় ধরে কষ্ট করে শুনলেন, সবার প্রতি আমার কৃতজ্ঞতা। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত আমাদের আজকের অতিথি, কিংবদন্তিতুল্য একজন মানুষ, মোহাম্মদ আশরাফুল ইসলাম, বিশিষ্ট প্রাবন্ধিক, গবেষক, কবি, পুথিয়াল এবং এনবিআরের সাবেক কর্মকর্তা, মিডিয়া ব্যক্তিত্ব, আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধেয় মোহাম্মদ আশরাফুল ইসলামের জীবন থেকে কিছু কথা শুনলাম। এই কথাগুলো এবং তার সৃষ্টিকর্ম আমাদেরকে আলোকিত করবে এই আশা রাখছি, এবং আগামী দিনে আরও অন্য একজন অতিথির সাথে খুব শীঘ্রই উপস্থিত হব এই আশা রেখেই আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।